হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান বলছি। আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আজকের আলোচনাটা হবে আমাদের বাংলাদেশের যত আমার ভাই বোন যারাই আছেন, যারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা ইউকে পড়াশোনা করবেন, তার পাশাপাশি যারা ইন্ডিয়ায় আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আপনারা আমার যারা বাঙালি যারাই আছেন, সবার জন্য আজকের এই আলোচনাটা কিভাবে সহজভাবে এবং সঠিকভাবে, কোনো ভুল রাস্তায় নাই, সঠিকভাবে ইউকে আসা যায় ওটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা মেহেদি, তোমার থেকে আজকে আমি অনেকগুলো ইনফরমেশন নেব, কারণ আমার ভিউয়াররা সব সময় জানতে চায় কিভাবে বাংলাদেশ থেকে খুব সহজে ইউকেতে আসা যায়। এখন ইউকেতে খুব সহজ করেছে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট। এখন তুমি আমাদের এই ব্যাপারে কিছু বলো যেন আমার ভিউয়াররা এতে উপকৃত হয় এবং তোমার কাছ থেকে অনেক ভালো ভালো ইনফরমেশন পায়। আমি আজকে প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা, যে আমরা কিভাবে স্টুডেন্ট ভিসায় ইউকেতে আসব সহজভাবে এবং সঠিক নিয়মে। সঠিক নিয়মটা কি? আমরা দুইভাবে আসবো, দুইটা প্রোগ্রামে, ঠিক আছে? একটা হচ্ছে আমরা আন্ডার গ্রাজুয়েশনে আসবো, আর না হয় পোস্ট গ্রাজুয়েশনে, অর্থাৎ অনার্স অথবা মাস্টার্সে আসবো। কারা অনার্সে আসতে পারবে? অনার্সে তারাই আসতে পারবে যারা বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে, এইচএসসি পাশ করেছে, হ্যাঁ। আর তারাই আসতে পারবে মাস্টার্সে যারা বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করেছে। এখন নিয়ম হচ্ছে আমার কি লাগবে? আমার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই পাসপোর্টটা থাকতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যেন পাসপোর্টে মিনিমাম 6 মাস থাকে আমাদের ভ্যালিড, মানে যে এটা থাকে মেয়াদ, ওটা যেন মিনিমাম 6 মাস থাকে, এই ব্যাপারটা আচ্ছা। খেয়াল রাখতে হবে। ম্যাক্সিমাম টাইম স্টুডেন্ট দেখা যাচ্ছে 3 মাস 4 মাস আসে, কি বিভিন্ন এজেন্সি আছে তাদের কাছ থেকে ফাইলটা নেয়, পরে এক মুহূর্তে দেখে যে এটা আর হয় না। এখানে তাদের অনেক, তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তা আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে পাসপোর্ট। তারপরে লাগতেছে আমার একাডেমিক যত সার্টিফিকেট মার্কশিট আছে, অর্থাৎ এসএসসি এবং ইন্টারের জন্য যত সার্টিফিকেট মার্কশিট আছে ওইগুলো আমাদের লাগবে। তারপরে লাগবে হচ্ছে একটা সিবি। সিবিতে কি থাকবে? আপনার ব্যাপারে আপনার ডিটেলস থাকবে, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার স্কাইপি আইডি লাগবে, এবং আপনার একাডেমিক এবং যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এইরকম একটা জিনিস লাগবে। তার পাশাপাশি আপনার যেটা লাগতেছে ইংলিশ সার্টিফিকেট লাগবে। এখন এখানে আপনার ইংলিশ, যে ব্রিটিশ গভর্নমেন্ট থাকে ওদের একটা অ্যাপ্রুভ লিস্ট আছে যেখানে কয়েকটা ইংলিশ সার্টিফিকেট ওরা অ্যাকসেপ্ট করে। তার মধ্যে একটা হচ্ছে আপনার ইউকেভিআই আইএলটিএস একাডেমিক, আর একটা হচ্ছে আপনার পিয়ারসন, যেটা আমরা পিটিই বলি অনেকেই। রিসেন্টলি ওরা নিচ্ছে একটা আপনার ডুওলিঙ্গো। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ডুওলিঙ্গোর দিকে খুব একটা না যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে এটা বিশেষ করে কোভিড-19 কারণে ওরা টেম্পোরারিলি অ্যাপ্রুভ করতেছে। তার ভিতরে আবার সকল ইউনিভার্সিটি করতেছে না, অনলি কিছু সংখ্যক ইউনিভার্সিটি এটা অ্যাকসেপ্ট করতেছে। তো এজন্য আপনাদের সময়টা যেন নষ্ট না হয় এবং ভিসাটা যেন সাকসেসফুলি হয়, আপনারা অবশ্যই ফোকাস করবেন আইএলটিএস, যেটা ইউকিউবে আইএলটিএস একাডেমি, আর একটা হচ্ছে পিটিএ পিয়ারসন, যেটা আর কি, হ্যাঁ। এরপরে আমাদের কি লাগতেছে? একটা সুন্দর একটা এসওপি লাগবে, স্টেটমেন্ট অফ পারপাস, যে আমি কেন ইউকে আসব, আমার কেন এই কোর্সে পড়াশোনা করব, এই ইউনিভার্সিটি কেন চুজ করলাম আমি, এটা আমার আগের কোর্সের সাথে কিভাবে রিলেটেড। এটার উপরে আপনার 400 থেকে 500 ওয়ার্ডের ভিতরে একটা আপনি স্টেটমেন্ট লিখেন। যদি আপনি একটু বেশিও লিখেন তাতে কোনো সমস্যা নেই, তো মিনিমাম আমরা চেষ্টা করব 400 থেকে 500। তো আমি একটু শর্ট করে বলি সামারিটা, সেটা হচ্ছে কি কি লাগবে আমাদের, একেবারে যেটা না হলেই নয়। আমাদের পাসপোর্ট লাগবে, আমাদের অল সার্টিফিকেট মার্কশিট লাগবে, আমাদের একটা সিবি লাগবে, ইংলিশ রিকোয়ারমেন্টসের জন্য আপনার ইউকিভি আইএলটিএস একাডেমিক, না হয় আপনার পিয়ারসন লাগবে, আমাদের পার্সোনাল স্টেটমেন্ট লাগবে। আর ব্যাংক স্টেটমেন্টটা লাগবে হচ্ছে আমাদের ভিসা জমা দেওয়ার আগে, অর্থাৎ যখন ক্যাশ লেটার ইস্যু হবে তার আগে লাগবে। আচ্ছা মেহেদি, তুমি বললা যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্ট যে স্টুডেন্ট হয়ে আসবে তার নামে লাগবে নাকি তার বাবা মার নামে হলেই হবে? আচ্ছা, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি বলবো, কারণ হচ্ছে এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু মানে ভুল করে ফেলে। ইউনিভার্সিটিগুলো থেকে রিকমেন্ডেশন থাকে যেন সবসময় টাকাটা স্টুডেন্টের অ্যাকাউন্টেই থাকে। যদিও সে যদি ফার্স্ট ব্লাড অর্থাৎ তার বাবা মার অ্যাকাউন্টও যদি রাখে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যে কোনো কারণে হোক, বিশেষ করে কোভিড-19 কারণে বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের অন্যান্য দেশগুলা সকল কিছু এখন আগের মতো স্মুথ নাই। যার কারণে যখন একটা স্টুডেন্টের অ্যাকাউন্টে হবে তাহলে তার লাগতেছে অনলি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আর ব্যাংক স্টেটমেন্ট। কিন্তু টাকাটা আমরা যখনই আমাদের আব্বু বা আম্মুর অ্যাকাউন্টে রাখবো তখন তাদের কাছ থেকে আমাদের একটা এফিডেভিট কপি লাগে, বার্থ সার্টিফিকেট লাগে,
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশের ছেলে মেয়েদের বাবা মায়ের নামের সাথে তার পাসপোর্টে বা সার্টিফিকেটের সাথে মিল নেই, এখানে একটা ভুল আছে। তো এগুলো আবার এফিডেভিট করানো লাগে। তো এই জন্য আমি পার্সোনালি যারাই ইন্টারেস্টেড আপনারা, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো, যিনি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনি যেই স্টুডেন্ট আসবেন আপনার নিজের অ্যাকাউন্টে টাকাটা রাখেন, তাহলে কোনো ঝামেলা নেই। তো এক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে যখন আমি পাসপোর্ট বানাবো আমার নামে, তখন যেন আমার বাবা মার নামটা সঠিক থাকে, তাহলে ব্যাংকের অ্যাকাউন্টটা আমি বাবা মার নামে দিতে পারবো। এই জায়গায় একটু অ্যাড করি আপু, তারপরও যেটা হয় আমাদের দেশে, আপনি যদি ওইখানে সচেতনও থাকেন, যেহেতু আপনার স্কুলের সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন সেই 2000, দেখা যাচ্ছে আপনার এসএসসি বা ইন্টার লেভেলে, রাইট? জি। বা যারা মাস্টার্স কমপ্লিট করেছেন আজ থেকে 10-15 বছর আগে হয়তো এটা করেছেন, দেখা গেছে কি আমাদের সিস্টেমটা তখন ততটা আপডেটেড ছিল না। আবার এখন সিস্টেমটা নতুনভাবে আসার কারণে অনেকে এটার ব্যবহারটা সঠিক জানে না, যার কারণে পাসপোর্ট স্টিল ওরা ভুল করে। তো এই জন্য আমাদের সকল প্রবলেম সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা সবসময় খেয়াল রাখবো যেন আমার অ্যাকাউন্টে টাকাটা রাখি। আচ্ছা, একজন স্টুডেন্টের নামে যখন আমি ব্যাংক স্টেটমেন্ট দেখাবো, হ্যাঁ, তখন তো ওরা জানতে চাইতে পারে যে তোমার ইনকাম সোর্স কি, তখন? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এই জিনিসটা সবচেয়ে বেশি আসলে হয় আপনি যখন ইউএসএ, আমেরিকায় বা কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করেন, ওই ক্ষেত্রে ওরা স্পেসিফিকলি ওরা সোর্স অফ ইনকামটা চায়। তো এই দিক থেকে ইংল্যান্ড একটু ভিন্ন, ইউকে একটু ভিন্ন, এই কারণে তারা আবার এখানে আপনার জাস্ট এটা যখন ইন্টারভিউ যদি নেয় আপনাকে, বিএফএস থেকে বা হোম অফিস থেকে যদি ইন্টারভিউ নেয়, অনলি তখনই জিজ্ঞেস করবে তোমার ইনকাম সোর্স কি, বা তোমার টাকাটা টিউশন ফি দিচ্ছ এটা কোত্থেকে দিচ্ছ। কিন্তু আপনার এম্বাসিতে ডকুমেন্টস জমা দেওয়া লাগে না, যেটা আপনার কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশগুলোয় দেওয়া লাগে। শুধু ওরা জিজ্ঞেস করবে সিম্পলি টাকার সোর্সটাকে। যখন আপনি বলবেন যে আমার আব্বু আম্মু এটা ফান্ড করেছে, হয়তো জিজ্ঞেস করবে কিভাবে তারা আর্ন করেছে। আপনি বলতে পারেন আপনার আব্বু যদি বিজনেস করে, যদি জব করে, কিন্তু ও, আপনি কোনো বাবা evidence মায়েরটা দেখানো যাবে, তুমি সেটাই দেখান না। বলছো? আমি আচ্ছা। সেটাই বলতেছি, তবে কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আইএলটিএস যদি হয় তাহলে কতটুকু স্কোর লাগবে এখন? আচ্ছা, এটা যেই কোনো স্টুডেন্ট যদি অনার্স, হ্যাঁ, আন্ডার গ্রাজুয়েশন অথবা মাস্টার্সে যদি আসতে চায় পোস্ট গ্রাজুয়েশনে, তাহলে যেটা মিনিমাম, হ্যাঁ, মিনিমাম হচ্ছে আপনার ওভারঅল 6 আর ইন্ডিভিজুয়াল ইচ পার্টে মিনিমাম 5.5। এটা যদি হয় আপনি সরাসরি আপনার ব্যাচেলারের যে মেন প্রোগ্রাম ওইটাতে এন্ট্রি নিতে পারবেন বা মাস্টার্সে নিতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনার স্কোরের নিচে আসে, তাহলেও আপনি অ্যাপ্লাই করে আসতে পারবেন। ওই ক্ষেত্রে আপনাকে ব্যাচেলারের জন্য ফাউন্ডেশনে আসতে হবে, মাস্টার্সের জন্য ফ্রি মাস্টার্স আসতে হবে। এখন অনেকেই হয়তো জানে না যে ফ্রি মাস্টার্সটা কি, সেটাও আরেকটা মাস্টার্সের আগে একটা ফাউন্ডেশন কোর্স বলতে পারেন আপনি, ওইটা করতে হবে। তবে খেয়াল রাখতে হবে আইএলটিএস এর স্কোরটা যেন কোনোভাবে 4 আওয়ার না হয়, তাহলে আপনার এটা ক্রেডিবিলিটি একটু কম থাকে আর কি। আচ্ছা মেহেদি, অনার্স বা মাস্টার্স করতে একজন স্টুডেন্ট আসলো, হ্যাঁ, জি, তো ব্যাংক স্টেটমেন্ট কতটুকু দেখাতে হবে? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথমে আমাকে ডিসাইড করতে হবে যে আমি কি লন্ডনের ভিতরে ইউনিভার্সিটিতে পড়বো নাকি লন্ডনের বাহিরে পড়বো। স্বাভাবিকভাবে একটা ক্যাপিটালে কস্ট একটু বেশি হবে, ক্যাপিটালের বাইরে কস্ট কম হবে। ঠিক সেম আপনি যদি লন্ডনের ভিতরের কোনো ইউনিভার্সিটি চুজ করেন, মিনিমাম আপনার অ্যাকোমোডেশন হচ্ছে 11,395 পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি টাকা এটা 12.5 লাখ টাকা থেকে 13 লাখ টাকা আসবে। এটা কারেন্সির উপর ডিপেন্ড করবে। প্রথম হচ্ছে এইটা, যেটা মাস্ট লাগবে। এখন পরের ব্যাপারটা হচ্ছে, লেটসে আপনার টিউশন ফিস হচ্ছে বছরে 12,000 পাউন্ড। এখন আপনি বাংলাদেশ থেকে পে করলেন 6,000 পাউন্ড, আর বাকি থাকলো আরো 6,000 পাউন্ড। তাহলে আপনার ওই 11,395 টাকা পাউন্ডের সাথে এই 6,000 পাউন্ড আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করে টোটাল যে টাকাটা আসবে, লেটস সে আমাদের টাকা আসছে 20 লক্ষ টাকা, কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো যেন মিনিমাম 2 লক্ষ টাকা আমাদের এক্সট্রা থাকে। মানে 25 লাখ তুমি দেখাতে পারলা ব্যাংক যদি স্টেটমেন্ট? দেখাতে পারে খুবই ভালো, যদি অনেকেই হয়তো পারবে না, ওই ক্ষেত্রে যে টোটাল টাকাটা আসবে ওইটা থেকে মিনিমাম 2 লাখ টাকা এই জন্যই রাখবে, কারেন্সির রেট যত ওঠানামা করে ওইখানে যদি 1 টাকারও কম হয় ভিসা রিফিউজ করে দিবে। সুতরাং আমাদের মেক শিওর থাকতে হবে টাকা যেন এনাফ থাকে। এটা হচ্ছে লন্ডনের ভিতরে যদি হয়। আচ্ছা, এখন আপনি যদি লন্ডনের বাহিরে চুজ করেন কোনো ক্যাম্পাস, তাহলে ওই ক্ষেত্রে আপনার 9,635 পাউন্ড প্লাস এগেইন আপনার যে টিউশন ফিসটা রিমেইনিং থাকবে ওইটা অ্যাড করবেন, করার পরে যে টোটাল টাকাটা আসবে ওইটা থেকে 2 লক্ষ টাকা এক্সট্রা রাখবেন। আর যারা মাস্টার্স করতে আসবে, অনেক সময় দেখা যায় বাংলাদেশে অনেক আগে মাস্টার্স কমপ্লিট করেছে, তখন তারা কি করবে? গ্যাপ যাদের। জি, এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, ওনারাও আসতে পারবে। তার কারণ হচ্ছে বাংলাদেশে যে মানুষটা মাস্টার্স কমপ্লিট করা বা অনার্স কমপ্লিট করা 5 বছর 10 বছর আগে,
যে কোনো মানুষই হোক, ম্যাক্সিমাম আছে যারা জবের ভিতরে আছে এখন। আচ্ছা। তা আপনি যখন একটা জবের পজিশনে থাকবেন, যে পজিশনে থাকেন, আপনি সবসময় চাইবেন আপনার কেরিয়ারকে ডেভেলপ করার জন্য। তো ইন দ্যাট কেস আপনি মানে আপনিও আসতে পারবেন মাস্টার্স করার জন্য, আপনি এমবিএ করতে আসতে পারবেন, আপনি এমএসসি করতে আসতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে যেটা করতে হবে, যদি 10 বছর আগেও আপনার পড়াশোনা বন্ধ হয়ে থাকে বা 8-12 বছর আগে হয়ে থাকে, আপনাকে সেই 12 বছরটাকে এখন পর্যন্ত ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে কমপ্লিট করতে হবে। মানে আমি এতদিন কাজ করছি এটা দেখাতে হবে, জি। এখন আমি এমবিএ করতে জি, জি। লন্ডনে যেতে জি। চাই। এখানে হয়তো অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যদি মাস্টার্সের উনি 10-12 বছর গ্যাপ থাকার পর আসতে পারে, তাহলে আমি ইন্টার পাস 2010-এ করলে এখন কেন আসতে পারবো না? ওয়াইল মাস্টার্স যিনি কমপ্লিট করেছেন, তো উনি অলরেডি একটা প্রফেশনাল লাইফে আছেন। কিন্তু যিনি ইন্টার পাস করেছেন, উনি তো আর প্রফেশনাল লাইফে নেই, তার মাত্র কেরিয়ার শুরু হওয়ার কথা ছিল। তো যেহেতু সে অলরেডি গ্যাপে আছে, 3 বছর ইটস স্টিল ইজ এ হিউজ গ্যাপ। একটা স্টুডেন্ট 1 বছর গ্যাপ নিতে পারে এবং সে কেন ইন্টার পরে জব করতে যাবে? এটা সিম্পল কথা, ঠিক না? তার তো ডেভেলপ করার কথা তার পার্সোনাল ক্যারিয়ার। স্টিল ওরা 3 বছর হলে ওটা মোটামুটি যদি আপনি একটা স্টেটমেন্ট দিতে পারেন, পার্সোনাল স্টেটমেন্ট আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু তার বেশি হলে আপনি যখন ভিসা জমা দিবেন, প্রচুর পরিমাণ প্রশ্ন করবে। অনেক দালাল আছে, অনেক কনসালটেন্সি আছে বাংলাদেশে যারা এগুলো টোটালি জানে না, আপনাকে ভুল পরামর্শ দিবে যে না ভাই আপনার ভিসা হবে। এগুলো থেকে একটু সাবধান থাকবেন, একটু খোঁজ খবর নেবেন। আর আমি একটা রিকোয়েস্ট করবো প্রত্যেককে, যে এইসব ব্যাপারে আপনারা সবাই মোটামুটি কিন্তু পড়াশোনা জানেন। সরকারের ওয়েবসাইটে গিয়ে ব্রিটিশ গভর্নমেন্টের, আমরা আমাদের এই ভিডিওর কোনো একটা অংশে আমরা লিঙ্কটা দিয়ে দিব, ওইখানে যাবেন। বা আপনাদের সবার কারণে আত্মীয় স্বজন লন্ডনে, ইংল্যান্ডে আছে, পরামর্শ করবেন। যে কোনো মানুষের পরামর্শ ভুল জায়গায় যাবেন না। আর আরেকটা কথা হচ্ছে মেহেদি, এই দেশে ওয়ার্ক পারমিট চালু হয়েছে, হ্যাঁ, জানুয়ারি মাস থেকে। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে মানুষ অনেকে চাচ্ছে যে না, স্টুডেন্ট ভিসায় যাব না, স্টুডেন্ট ভিসা এত ঝামেলা, ওয়ার্ক পারমিটে আসবো। তো ওয়ার্ক পারমিটে আসতে চাইলে কাদের সাথে কন্ট্যাক্ট করবে? এই ক্ষেত্রে আসলে আমরা যেহেতু ইউনিভার্সিটির কাজটা করি, আমরা ইউনিভার্সিটির ইনফরমেশনটা আমাদেরকে ভালো দিতে পারবো। তবে তারপরেও যেহেতু আমরা ইমিগ্রেশনের সাথে সামহাও জড়িত, ওই দিকটা আমাদের নজরে থাকে, আমরা সেটাও খোঁজ খবর রাখি। তো ইন দ্যাট কেস আমি আসলে সবাইকে একটা রিকোয়েস্ট করব, ওয়ার্ক পারমিট যে ব্যাপারটা, ওরা কিন্তু এখানে স্কিল্ড ক্যাটাগরিটাকে বলা হয়েছে। হ্যাঁ, যারা স্কিল্ড ক্যাটাগরি বলতে অনেকে বলে যে ভাইয়া স্কিল্ড ক্যাটাগরি কোনটা? স্কিল্ড ক্যাটাগরি হতে পারে যেমন আপনি যদি একজন ভালো মানে আপনার মানে শেফ হয়ে থাকেন, যে রান্না করেন, ভালো শেফ, হ্যাঁ, আপনার সার্টিফিকেট আছে, আপনি পড়াশোনা করেছেন, স্কিল ক্যাটাগরি। বা আপনি যদি আইটি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, বা আপনি যদি অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন, আপনি যদি হেলথ কেয়ার হয়ে থাকেন, যেগুলো শর্টেজ আছে আর কি, হ্যাঁ, ওইগুলাতে আসতে পারবেন। ওইগুলোর জন্য আমরা যেটা করতে পারবো, আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো। তবে আমরা হয়তো বা আপনাকে আপনার যে জবটা ম্যানেজ করে দেওয়া, যে স্পন্সরটা ম্যানেজ করে দেওয়া, এটা আমরা আপনাকে করতে পারবো না। এটার জন্য সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্লেস, ডিফারেন্ট প্ল্যাটফর্ম, আমরা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারবো। তবে আপনারা যে যারা আপুর এই চ্যানেলে আছেন, একটা জিনিস বেনিফিটেড হবেন। হয়তো আপনাদের অনেকেই আছে যে বলছে যে আমার কাছে নিশ্চিত স্পন্সর আছে, লাইসেন্স আছে, তুমি চাইলে আমি তোমাকে দিতে পারবো। ওই ধরনের যারা আছেন তাদের জন্য আমরা অবশ্যই হেল্প করব। আমাদের সাথে যোগাযোগ করবেন, বলবেন কোন কোম্পানি বা কি অবস্থা, আমরা ওই কোম্পানির সকল ইনফরমেশন নিয়ে আপনাকে হেল্প করব, যেটা আদৌ কত জেনুইন নাকি এটা ফেক। কারণ হচ্ছে এখানে কোম্পানি হাউস আছে, যেখানে আপনার এই কোম্পানির সকল ইনফরমেশন পাবেন। এখানে ব্রিটিশ গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, যেখানে কারা কারা ওই কোম্পানি মানে লাইসেন্স পেয়েছে, অর্থাৎ কারা কারা বাংলাদেশ বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে লোক আনতে পারবে, ওদের লিস্ট দেওয়া আছে। তো আপনি তো বাংলাদেশ থেকে হয়তো এটা জানতে পারবেন না, যেটা আমরা জানি। তো আপনার যারাই এমন আছেন, আপুর যারা ভিউয়াররা আছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদেরকে ওই মানে টোটাল প্রসেসটা সম্পর্কে ভালোভাবে দেবো। কিন্তু যদি কোনো অপরচুনিটিস আসে, যেটা বললাম, আমরা যদি ইমিগ্রেশনের সাথে সামো ইনভলভ, তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা হেল্প করবো ওই ধরনের যদি আমাদের কিছু কোনো অপরচুনিটিস আসে। আচ্ছা, বাংলাদেশে দেখো এখন আমরা অনেক রকম বিজ্ঞাপন দেখি যে ইউকে যেতে চান, মানে ওয়ার্ক পারমিট রেডি বা স্টুডেন্ট ভিসা রেডি। আমাকে একজন সেদিন বলছিল যে আমার কাছে একজন 60 লক্ষ টাকা চাচ্ছে, তোমাদের ওখানে পাসপোর্ট করে দেবে। তা আমি বললাম না, এমন তো কোনো আমরা দেখি না, আমরা যেহেতু লন্ডনে থাকি আমরা এই টাইপের কথা কখনো শুনি নাই। তাই আমার কাছে মনে হয় এগুলো একটা প্রতারণার ফাঁদ। তো আমি মনে করি যে এইসব ফাঁদে আপনারা পড়বেন না, কারণ টাকা অনেক কষ্ট করে মানুষ আর্ন করে। তাই যারা ইউকেতে আছে, যাদের রিলেটিভ আছে, তাদের কাছ থেকে একটু জেনে নেবেন। আর যাদের রিলেটিভ নেই, তারা সরাসরি তুমি যে ওয়েবসাইটের কথা বললা, আমাদের গভর্নমেন্টের ওয়েবসাইট, সেখানটায় গিয়ে ওরা ইনফরমেশনটা নিয়ে তারপর যে কোনো একটা এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে তারপর ভিসা প্রসেসিংয়ের জন্য এগুলো। তো মেহেদি, তুমি তো বিভিন্ন ইউনিভার্সিটির সাথে জড়িত আছো এবং স্টুডেন্ট প্রসেসিং করছো, হ্যাঁ।
তো আমার ভিউয়াররা অনেকেই আমাকে মেসেজ করে ওনারা আসতে চায়। তো আমি চাইবো যে তোমার ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে এবং তোমার সাথে সবাই কন্ট্যাক্ট করবে। তুমি কিন্তু সবাইকে হেল্প করার চেষ্টা করবা। না, অবশ্যই অবশ্যই আপনি শুনলে খুবই মানে খুশি হবেন যে আমাকে নেপাল, ইন্ডিয়ার জাম্মু কাশ্মীর, আমি আজকেও আপনার এখানে আসার আগে একটা অ্যাপ্লিকেশন করে খুব দ্রুত আসছে। আমি কিন্তু আরো আগে আসার কথা ছিল আপনার এখানে। হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে এত দূর থেকে আমার রেফারেন্স আসে যে আমি নিজেও তাকে চিনি না, সে আমাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আচ্ছা। আমাদের সার্ভিস, আমাদের কমিটমেন্টের কারণে আসতেছে। তার একটাই রিজন, আমরা যেহেতু আমার কোম্পানি এখানকার ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, আমি রেজিস্টার্ড রিপ্রেজেন্টেটিভ। ইন দ্যাট কেস তারা আমাদের কাছ থেকে 100% ডে টু ডে ইনফরমেশনটা পায়, যেখানে ভুল হওয়ার কোনো সুযোগে নেই। প্রতিদিন ইনফরমেশনটা প্রতিদিন পাচ্ছে, যার কারণে ওরা উপকৃত হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এমনভাবে সার্ভিস দিচ্ছি, আমাদের ক্লায়েন্টের সাথে কখনো আমাদের ফাইন্যান্সিয়াল কোনো অর্থনৈতিক কোনো লেনদেন হচ্ছে না। আপনার একজনের সাথে আপনি টেনশনে থাকবেন বা আপনাকে ভুল দিকে ধাবিত করতে পারবে যখন এখানে অর্থের একটা লেনদেন হবে। যেহেতু আমাদের সাথে আমাদের কোন স্টুডেন্টের অর্থের কোনো লেনদেন হচ্ছে না, আমাদের সার্ভিস কমপ্লিটলি ফ্রি, এক্ষেত্রে ওরা নিশ্চিন্তে থাকতে পারে। আপনি অফার লেটার পাবেন, অফার লেটারে ব্যাংকের ডিটেলস দেওয়া আছে, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন ইউনিভার্সিটির ওই অ্যাকাউন্টে আপনি বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, যেখান থেকে হোক আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন। আপনার ভিসা যদি সাকসেসফুল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কোনো কারণে যদি আপনার ভিসা রিজেকশন হয় তাহলে ওই ক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা আসছে ওই সেম অ্যাকাউন্টেই টাকাটা ফেরত যাবে। অনলি ইউনিভার্সিটি 100 থেকে 300 পাউন্ড, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, ওরা কেটে রাখবে। তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার 100 থেকে 150 পাউন্ডে কেটে রাখে। তা আপনার উচিত হচ্ছে আপনি আমাদের মাধ্যমে প্রসেস করান বা যার মাধ্যমেই করান, তাকে আগে জিজ্ঞেস করবেন যে ওই ইউনিভার্সিটি কত টাকা আমার চার্জটা কেটে রাখতে পারে বা তাদের রিফান্ড পলিসিটা কি। তবে একটা জিনিস অনেকেই জানে না বাংলাদেশের বা যে কোনো জায়গার, যেমন ইন্ডিয়া হোক, নেপাল হোক, অনেক সময় আমরা এজেন্টের কারণে দেখা গেছে যে একটা ছেলে পাশ করেছে আপনার ইন্টারমিডিয়েট আপনার 2015 সালে, তারপর সে পড়াশোনা করে নাই। কিছু এজেন্সি কি করে, তাদেরকে বলে ভাই আপনি একটা বাইরে থেকে ডিপ্লোমা কিনে নিয়ে আসেন, এটা দিয়ে অ্যাপ্লাই করেন, আপনি সুন্দর যেতে পারবেন। কথা সত্য, আপনি অফার লেটার পাবেন, ক্যাশ লেটার পাবেন, অ্যাম্বাসিতে জমা দিবেন, কিন্তু কোনো কারণে যদি আপনার ওই ডকুমেন্টসটা হোম অফিস আইডেন্টিফাই করতে পারে, ভেরিফাই করতে পারে যে এটা ফেক, আপনি টাকা দিয়ে ম্যানেজ করছেন, তাহলে কিন্তু আপনার রিফিউজ তো করবেই, আপনাকে 10 বছরের জন্য ব্যান করবে। প্লাস আপনি যে টাকাটা টিউশন ফি দিয়েছেন 1 টাকাও ইউনিভার্সিটি ফেরত দিবে না আপনাকে। ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে, তুমি যদি জেনারেলি এমনি রিফিউজ হয়, ভিসা পাও নাই, ইন্টারভিউ দিয়েছো, ইন্টারভিউ খারাপ হয়েছে, বা ইমিগ্রেশন অফিসার, এন্টি ক্লিয়ারেন্স অফিসার আপনার হ্যাপি হয় নাই, ইন দ্যাট কেস 100 থেকে 300 পাউন্ড এটা কেটে বাকি টাকাটা সম্পূর্ণ আপনি নিশ্চিত টাকাটা ফেরত পাচ্ছেন। কিন্তু কোনো ধরনের ফেক ডকুমেন্টস দিলে আপনি 1 পয়সাও ফেরত পাবেন না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ধরনের মানে কোনো এজেন্সির কাছে যাবেন না। চোখ কান খোলা রাখেন, যোগাযোগ রাখেন, কোনো কনফিউশন আসুক, আমি মেহেদি যদি একটা কোম্পানির ডিরেক্টর অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হই, আপনার প্রশ্ন আসলে ওই ইউনিভার্সিটিকে একটা সিম্পলি ইমেল করুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আমি শিওর প্রত্যেকে আপনারা ইমেল করতে জানেন। ফেসবুকে যদি অ্যাকাউন্ট খুলতে পারেন, একটা ইমেল আমি শিওর করতে পারেন। হয়তো আপনি একটা ইমেল করলে আপনার গ্রামাটিক্যাল ভুল হতে পারে, সঠিকভাবে লিখতে পারেন না, বা স্টিল আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে ইমেল করুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, তারপরেও ভুল পথে যাবেন না। আচ্ছা, বাংলাদেশ থেকে দেখা যায় যে অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছে, হ্যাঁ, তো অনেকে রিলেটিভ কিন্তু এই দেশে নাই। এখন তোমার সাথে বা যার সাথেই হোক যদি কন্ট্যাক্ট করতে চায়, মেইল করলো বা ফোন করলো যে আমি আসতে চাই, আপনি আমাকে কিভাবে হেল্প করবেন, তো এই ক্ষেত্রে তুমি কেমন মানে হেল্প করবা সেটা একটু বলে দাও। এই জায়গায় আমি দুইভাবে আনসারটা দিব। একটা হচ্ছে যে আপনি বাংলাদেশ, পৃথিবীর যেখানেই থাকেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আপনার আমার সাথে দেখা হওয়ার কোনো প্রয়োজনে নাই। যে প্রথমে একটু আগে বলে নিলাম যে আমার সাথে আপনার যেহেতু অর্থনৈতিক লেনদেনই হচ্ছে না, তাহলে আমার সাথে আপনার দেখারও দরকার নেই। আপনি সিম্পলি আপনার ডকুমেন্টসগুলো স্ক্যান করে, পিডিএফ স্ক্যান করে, ম্যাক্সিমাম ছেলে মেয়ে যেটা করে মোবাইলে ছবিটা পাঠাই দেয়, এগুলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না। আমরা অবশ্যই খেয়াল রাখবো আমরা যেন সুন্দরভাবে একটা ফাইল পাঠাই। আমরা সুন্দরভাবে, যেমন কাপড় চোপড় পরলে নিজেকে ভালো লাগে, মানুষ ভালো লাগে, তদ্রুপ আপনার সুন্দর করে যখন আপনার ডকুমেন্টসটা দিবেন, ইউনিভার্সিটি আপনার ব্যাপারে একটা ভালো ধারণা জন্মায়। তো এই জন্য আমরা যেটা করব, আপনি স্ক্যান করে আমাদের যে ইমেল অ্যাড্রেস, আমাদের যোগাযোগের ঠিকানা এটা দেওয়া থাকবে, আপনি ওখানে জাস্ট পাঠিয়ে দিবেন। আমাদের ইংল্যান্ডের অফিস থেকে আপনাকে সুন্দরভাবে কমপ্লিট ফাইল রেডি করে দিবে। আপনার কাজ হবে অনলি বিএফএসি যে ওই পাসপোর্টটা জমা দাও, ফিঙ্গারপ্রিন্ট দাও,
তারপরেও আপনাদের ভিতরে অনেকে হয়তো বা চাইবে যে ভাই আমি একটু আপনার সাথে দেখা করতে চাচ্ছি বা আপনাদের অফিসে যেতে চাচ্ছি, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ওই ক্ষেত্রে যেটা আছে, যদি আপনি ইউকের কোথাও হয়ে থাকেন তাহলে আমাদের ইউকের অফিস আছে সেন্ট্রাল লন্ডনে, ব্রিটিশ পার্লামেন্টের পাশেই, আপনারা ওখানে আসতে পারেন। আর নয়তো বা আমাদের অফিস ঢাকায় আছে এবং সিলেটেও আছে, আপনারা সেখানেও যেতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি আগামী মাসের অর্থাৎ 15ই নভেম্বর 2020 ইনশাল্লাহ দেশে আসতেছি জানুয়ারি ইনটেককে নিয়ে। আপনারা যারাই আগ্রহী হন আমার সাথে দেখা করবেন, আমি সরাসরি আপনাদের থেকে করে দিব, আপনাদের কোনো ধরনের কিছুই পে করা লাগবে না। অ্যাটলিস্ট আপনারা সঠিক ইনফরমেশনটা আমার কাছ থেকে পাবেন। আজকে তোমার কাছ থেকে অনেক ইনফরমেশন পেলাম, আশা করি আমার ভিউয়ারদের অনেক উপকার হবে। আর তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আমার ভিউয়ারদের জন্য অবশ্যই ডিসকাউন্ট করবা, কারণ বাংলাদেশ থেকে যারা আসে আমি মনে করি অনেক টাকা খরচ করে তারা আসে, আমার নিজেরই মায়া লাগে যে স্টুডেন্ট বিষয়ে যারা আসে অনেক টাকা খরচ হয়। যতটুকুই পারো তুমি ওদের জন্য একটু ডিসকাউন্ট করবা, আমার ভিউয়াররা যারা আছে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, সেটা হচ্ছে যে আপনার যত ভিউয়ার আছে এবং আপনার ভিউয়ার এবং তাদের বন্ধু, তাদের রিলেটিভ যারাই আছে, তারা 100%, আপনি যে বলেছেন যে ডিসকাউন্টের চেয়ে আমি আরো বড় কিছু যেটা দিতে পারবো, যেহেতু আমি ইউনিভার্সিটি অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, আমাদের কাছে অনেক ধরনের মানে স্কলারশিপ ফান্ড থাকে যেটা আমরা ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করলে আমরা অ্যারেঞ্জ করতে পারি। এটা ইউনিভার্সিটি আমাদেরকে দিয়ে দিয়েছে যে এটা তোমরা চাইলে স্টুডেন্টকে দিতে পারো, আর নয়তো বা তোমরা এটা যদি টোটাল টিউশন ফিজের ভিতরে দিয়ে দাও, তোমরা এখান থেকে বেশি পরিমাণ কমিশন পাবা, যেটা আমরা করি না। বিশেষ করে যেহেতু আপুর চ্যানেলে যারা আছেন আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মেক শিওর করবো যেন আপনার আপ টু 4000 পাউন্ড পর্যন্ত স্কলারশিপ পান, ওই ব্যবস্থাটা আমরা করে দেবো। তার বাইরে আমরা প্রতিটা সার্ভিস আপনাদের জন্য ফ্রিভাবে করে দেবো, সঠিকভাবে করে দেবো, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। থ্যাংক ইউ মেহেদি, তোমার এত সুন্দর ইনফরমেশনের জন্য। আমি দোয়া করি তুমি আরো বড় হও, আর আমার ভিউয়াররা তোমার জন্য সবাই দোয়া করবে। আর অবশ্যই তোমার বাংলাদেশের যে মোবাইল নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তুমি বাংলাদেশে যাওয়ার পরে এই মাসে নভেম্বরে, হ্যাঁ নভেম্বরে সবাই তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস বলতে চাই, আপু যে কথাটা বলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বাংলাদেশে এবং পৃথিবীর অনেক দেশে, নট অনলি বাংলাদেশ, আমি ইন্ডিয়াতে যেহেতু কাজ করি, নেপালে করি, শ্রীলঙ্কায় করি, অনেক জায়গায় করি, যে জিনিসটা খুব চোখে আর নজরে আসতেছে আমার, যে ওপেন মার্কেটিং হচ্ছে, যে আইএলটিএস লাগবে না, কোনো ইংলিশ রিকোয়ারমেন্টস নাই, আপনার কন্ট্রাক্টে ভিসা করায়। আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, দেখেন আপনারা বাংলাদেশে আছেন, হয়তো মনে করতেছেন যে আল্লাহ ইংল্যান্ডে গেলেই বুঝি আমার লাইফটা সেটেল। এখানে বহু মানুষ অনেক কষ্টে আছে এই ধরনের ভুল প্রতারণার কারণে। কারণ আপনার ব্রিটিশ গভর্নমেন্ট যেভাবে নিয়মটা করে দিয়েছে, তারা কিন্তু অনলি যারা প্রপার জেনুইন স্টুডেন্ট তাদের কথাই বলেছে। এখন যারা কন্ট্রাক্টে আপনাকে আনতেছে, তারা কি করতেছে, তারা আপনার নামে একটা ফেক অর্থাৎ আরেকটা ইমেল অ্যাড্রেস খোলে। ইমেল অ্যাড্রেস খুলে ওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছে আমরা অফিসিয়াল এজেন্ট, আসলে ওরা এজেন্ট না। কারণ ওরা আপনার থেকে ফাইলটা ঠিকই নিবে, আপনার নামে একটা ভুল ইমেল আইডি খুলবে আর একটা অল্টারনেট খুলে ওরা আপনি হয়ে অর্থাৎ আপনি নিজেই স্টুডেন্ট হয়ে ওরা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবে। করার পরে দেখা যাচ্ছে 1500 পাউন্ড 2000 পাউন্ড মানে একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ওরা ওই ক্যাশ লেটার, অর্থাৎ যেটা আমরা আপনার অনেকে মনে করে যে ভিসা লেটার, মানে ক্যাশ লেটার, যে লেটারটা হলে আপনি ভিসার জন্য জমা দিতে পারবেন, ওটা ওরা ইনভেস্ট করে 1500 বা 2000 পাউন্ড করে আপনাকে দাঁড় করায়। ওদের হয়তো খরচ হয় সর্বোচ্চ 3-4 লাখ টাকা, আপনার থেকে নিচ্ছে 12 লাখ টাকা, 12 লক্ষ টাকা নিচ্ছে। আপনি যখন ইউকেতে আসবেন, আসার পরের দিন ইউনিভার্সিটি আপনাকে বললো যে টাকা দাও। এখন আপনি তো প্রশ্ন করবেন যে কিসের টাকা, আমি তো এজেন্সিকে দিয়ে আসছি, কিন্তু এজেন্সি তো দেয় নাই, কারণ সে তো অফিসিয়াল এজেন্টে না। এই ব্যাপারগুলো আপনার খুবই খেয়াল রাখবেন প্লিজ। আপনার খবর নিয়েন, মানুষ কত কষ্টে আছে ইউরোপে। এই যে কিছুদিন আগে আপনারা দেখতেছেন যে বসনিয়ায় মানুষ জঙ্গলে কাটাচ্ছে বাঙালি, ম্যাক্সিমাম মানুষ। আমি বিশ্বাস করে আপুর এই চ্যানেলটা হয়তো সিলেট থেকে অনেকে দেখে, আপনারা যারা সিলেটের আছেন, বিশেষ করে আমি সিলেটের মানুষকেই বলবো, যারা আমার ভাই বা বোনরা আছেন, এখানে আপনাদের আত্মীয় স্বজন আছে, অনেকের রেস্টুরেন্ট আছে, অনেক আছে, বিশ্বাস করেন ভাই, সবাই লাইফ নিয়ে বিজি। আপনাকে হয়তো অনেকে বলবে, আসার পর আপনাকে সেই কেয়ার কেউ করবে না, সর্বোচ্চ রেস্টুরেন্ট একটা ধরাই দেবে, কিন্তু ওইখানে আপনি কাজ করতে পারবেন না। 2 দিন পরে আপনাকে সব মানে ইমিগ্রেশন পুলিশ অফিসার ধরবে, আপনি এটা চেক করবে, ওইটা চেক করবে। তা আমি এটা বিনীত অনুরোধ করব, কোনো ধরনের কন্ট্রাক্ট বিষয়ে যাবেন না। অনলি আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, আপনার যদি পড়াশোনা ঠিক থাকে তাহলে আসেন, নাহলে এগুলো তো কখনোই যাবেন না। ব্রিটিশ গভর্নমেন্ট কোথাও বলে নাই যে টোটালি ইংলিশ লাগবে না, আইএলটিএস লাগবে না, এই ধরনের কোনো কথা বলে নাই। ওরা অনলি এটা বলেছে যারা হায়ার ইনস্টিটিউশন অর্থাৎ যারা ইউনিভার্সিটি, যাদের ইউনিভার্সিটি স্ট্যাটাস আছে,
তারা যদি মনে করে যে আমার এই স্টুডেন্ট আর ইংলিশ লেভেল ওকে, ঠিক আছে, আমরা হ্যাপি, অনলি তাদের ক্ষেত্রে আইএলটিএস লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে তারা কারা, কোন স্টুডেন্টগুলো? তারা হচ্ছে ওইসব স্টুডেন্টগুলা যাদের রিসেন্টলি গত 3 বছরের ভিতরে বিবিএ বা এমবিএ কমপ্লিট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। আমি আবারও বলি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বা সরকারি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ওইখান থেকে যারা আপনারা পড়াশোনা কমপ্লিট করেছেন গত 3-4 বছরের ভিতরে, তাদের জন্য আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ MOI এই সার্টিফিকেটটা যদি ইউনিভার্সিটি দেয় তাহলে আপনার আইএলটিএস লাগবে না। আর তাছাড়া যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছেন, যারা আপনার বিভিন্ন সরকারি কলেজের মাধ্যমে, তাদের মাস্ট আইএলটিএস লাগবে, তাদের কিন্তু এক্সামশনটা দেয় নাই। হ্যাঁ, এখন হয়তো আপনি তারপরেই ইংলিশটা আসতে পারবেন। সেটা কিভাবে? আপনার যদি রেজাল্ট খুবই ভালো থাকে, হ্যাঁ, এসএসসি ইন্টারে হয়তো 4 পয়েন্টের উপরে আছে, বা আপনি A- পেয়েছেন, কিন্তু ইংলিশে আপনি খুবই ভালো, আপনি ইংলিশে খুবই ভালো, ওই ক্ষেত্রে ইউনিভার্সিটি আপনার একটা ইন্টারনাল পরীক্ষা নেবে, সিমিলার লাইক আইএলটিএস পরীক্ষা, একটু ব্যতিক্রম না। কিছু কিছু এজেন্ট আপনাকে বলবে ফাইল ওপেন করার জন্য, এটা নর্মাল একটা স্পিকিং, এটা নর্মাল স্পিকিং না, এটা সিমিলার আইএলটিএস পরীক্ষা। আপনি যদি ওটা পাস করেন তাহলে হচ্ছে আপনার আইএলটিএস লাগবে না। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ভুলভাবে যাবেন না। প্রতিটা টাকার অনেক মূল্য আছে, আপনার বাবা অনেক কষ্ট করে ইনকাম করে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট পিএসডব্লিউ দিচ্ছে, তো পিএসডব্লিউটা কি, অনেকেই জানতে চায় এই ব্যাপারে। আচ্ছা আচ্ছা, এইটা আপু একটা খুবই অবশ্যই এই অনেক কথার মাঝখানে একটা সুসংবাদ আর কি বলা চলে। বিশেষ করে আমরা যারা সাউথ এশিয়ান থেকে আছি, সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোতে যারা আছে, সেটা হচ্ছে যে আপনার এই পিএসডব্লিউ জিনিসটা কি, সেটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক। অর্থাৎ আপনি যখন আপনার আন্ডার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, আন্ডার গ্রাজুয়েশন যদি 3 বছরের হয় 3 বছর, পোস্ট গ্রাজুয়েশন যদি 1 বছর বা 2 বছর হয়, আপনি কমপ্লিট করার পরে সরকারের পক্ষ থেকে 2 বছরে আপনি একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পাবেন। ওই সময় আপনি যে কোনো জায়গায় আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো জায়গায় একেবারে ছোট থেকে বড় পর্যন্ত পজিশনে যে কোনো জায়গায় আপনি জব করতে পারবেন, কোনো রেস্ট্রিকশন ছাড়া ফুল টাইম কাজ করতে পারবেন। আপনি যদি বিজনেস করতে চান আপনি বিজনেসও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটার রিকোয়ারমেন্টসটা কি? হয়তো অনেকে বলবে ভাইয়া আমি তো আসছি স্টুডেন্ট বিষয়ে আন্ডার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে, তা আমি কেন পাচ্ছি না? তবে মাথায় রাখতে হবে এটা তারাই পাবে যারা সাকসেসফুলি আপনার কোর্স কমপ্লিটেড করবে। অনলি কমপ্লিট করার পরে আপনি ওটা পাচ্ছেন, তার আগে না। তো একজন স্টুডেন্ট মানে বাংলাদেশ থেকে আসুক আর যে দেশ থেকে আসুক, সবার মনে একটা আশা থাকে যে আমি ইউকেতে যাচ্ছি, আমি পড়াশোনা শেষ করে সেখানে আমি সেটেল হতে চাই। তো সেটা কিভাবে হবে? এটা কিন্তু অনেকের প্রশ্ন যে আমি 4 বছর বা 5 বছর পড়াশোনা করলাম, তারপর আমি এই দেশে পাসপোর্টটা কিভাবে পাবো? তো এই ব্যাপারে তুমি একটু ইনফরমেশন দিয়ে দাও। এটা আসলে মানে প্রতিটা মানুষেরই তো আসলে অনেক স্বপ্ন নিয়ে আসলে দেশের বাইরে আসে, ভালোভাবে থাকার জন্য এবং ভালো জীবনযাপন করার জন্য। তো বাইরে সেটেল হওয়া, বিশেষ করে ইউকের ব্যাপারে সবার একটা আগ্রহ থাকে। তো এই ক্ষেত্রে আমি মানুষকে একটু ক্লিয়ারভাবে বলতে চাই, অনেকে আপনাকে বলবে ভাই যান, গেলেই আপনি সেটেল হতে পারবেন, ব্যাপারটা এমন না। ব্রিটিশ সরকার কিছু নিয়ম বেঁধে দিছে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, ছাত্র ভিসায়, হ্যাঁ, ওই আপনি ইমিগ্রেশন যে রুলস, সেটা হচ্ছে আপনাকে 10 বছর লফুল্লি থাকতে হবে। এখন লফুল্লি কি মানে, অর্থাৎ ভিসা নিয়ে থাকতে হবে। লফুল্লি এটা না যে আপনি একটার পর একটা যে কোনো একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকলেন না। অনলি আপনার যদি রেগুলারলি ভিসা কন্টিনিউ থাকে এক্সটেনশনের মাধ্যমে একটার পর একটা 10 বছর যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি দেশের সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার মাঝখানে একটু ভিন্ন রুলস হচ্ছে তাদের জন্য যারা হয়তো অনেকে আছেন যে এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এখানে এসেছেন, ওরা তাদের জন্য একটু ডিফারেন্ট। এজন্যই আপনি এখানে আসার পরে যদি আপনার কোনো বাচ্চা এদেশে হয়, এই যদি ব্রিটিশ বর্ন এদেশে যদি জন্মগ্রহণ করে, তাহলে আপনার যেটা হবে 7 বছর যখন বাচ্চার বয়স হবে, 7 বছর পরে আপনি আপনার বাচ্চাকে দিয়ে হিউম্যান রাইটস গ্রাউন্ডে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনি বাচ্চাকে দিয়ে আপনি পাবেন। সেটা হচ্ছে যাদের এই দেশে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে। আর বাকি যারা আছে তাদেরকে অবশ্যই 10 বছর কন্টিনিউ করতে হবে। তো এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যারা ব্যাচেলারে আসবেন, আপনি যদি 3 থেকে 4 বছরের কোর্স করেন, তাহলে আপনি 3.5 বছর বা 4.5 বছর একটা ভিসা পাচ্ছেন, তারপর 2.5 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন, এরপর আবার 2টা মাস্টার্স করতে পারতেছেন, তাহলে আপনি 10 বছর কমপ্লিট করতে পারতেছেন। তখন প্রশ্নটা হচ্ছে ভাই এটা কি আদৌ সম্ভব? এটা সম্ভব। আপনি যদি পরিশ্রমী হন, ডেডিকেটেড হন এবং আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে এটা অবশ্যই সম্ভব, অসম্ভবের কিছু নেই। সেম মাস্টার্সের ক্ষেত্রেও। আচ্ছা, তো
আচ্ছা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে ইউকের এই বর্তমান রুলস নিয়ে। আর ইউকের রুলস কিছুদিন পর পর কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেমন এই যে 7 বছরের বাচ্চাকে দিয়ে অ্যাপ্লাই, এগুলো কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে, তাই এটা যে সবসময় থাকবে সেটা ধরে নেওয়া যায় না। তো যখন যে ইনফরমেশন আপনারা অবশ্যই, আমি জানি এখন অনলাইনে মাধ্যমে সবাই পেয়ে যাচ্ছেন, কারণ দুনিয়াটা এখন সম্পূর্ণ হাতের মুঠোয়, মানুষ চাইলে সব তথ্য পেয়ে যাচ্ছে। স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে আপনাদের যতটুকু জানার ছিল আমি চেষ্টা করেছি অতটুকু জানানোর। আর অবশ্যই মেহেদির মানে ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর মেহেদি, আমাদের সব ভিউয়ারদের পক্ষ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল এবং অনেক দোয়া থাকবে। থ্যাংক ইউ আপু, আমাকে আপনার এই চ্যানেলে আমন্ত্রণ করার জন্য। আসলে আমার খুবই ভালো লেগেছে আপনার সাথে গল্প করে, গল্পের আকারে সবকিছু আপনার যারা ভিউয়ার আছে ওদেরকে আমি বলতে পারি খুব ভালো লেগেছে। শুধু একটা কথাই আমি সবাইকে বলবো যে আপনারা যারাই আছেন যেখানেই থাকেন না কেন, সবসময় চেষ্টা করবেন, যেহেতু বাহিরে যাবেন এটা আপনার জীবনের একটা অনেক বড় ডিসিশন, সুতরাং কারো কথা শোনার আগে নিজে একটু রিসার্চ করুন যে ওই দেশটায় যাচ্ছি, ওই দেশের রুলস কেমন, ওই ইউনিভার্সিটিটা কেমন, আমি এখান থেকে কী পাবো, ভিসার নিয়মটা কী, বা ফিউচারে কী হবে। যে কথাটা আপু একটু আগে বললো যে নিয়ম তো বারবারই চেঞ্জ হয়, এখানে যেহেতু এটা একটা অন্য দেশ, সরকারে তাদের পলিসি বারবার চেঞ্জ করবে, খুবই স্বাভাবিক। তো এজন্য কোনো জিনিসই ফিক্সড না। তারপরও সবাইকে বলবো সঠিকভাবে তাদের সরকারের ওয়েবসাইটে যাবেন, যদি না জানেন আমাদের মতো যারা অফিসিয়াল আছে, আমি অফিসিয়াল কিনা সেটাও আপনি খোঁজ নেবেন, সেটা খোঁজ নিলেও আপনি বের করতে পারবেন আমি অফিসিয়াল কিনা। তো এই জন্যই বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি, তবে সঠিকভাবে থাকবেন। আল্লাহ হাফিজ।